কি পড়িয়েছিলাম মনে আছে সূত্রটা? আপেক্ষিক ত্রুটি। আপেক্ষিক ত্রুটি মানে চূড়ান্ত ত্রুটি, আর নিচে পরিমাপকৃত প্রকৃত মান ইনটু 100। আপেক্ষিক ত্রুটি পড়াইছিলাম। তাহলে ধরা যাক একটি বাক্স পরিমাপ করতে গিয়ে দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, প্রস্থ 5 সেন্টিমিটার, উচ্চতা 4 সেন্টিমিটার পেয়েছো, আয়তন পরিমাপে আপেক্ষিক ত্রুটি কত? আমি তোমাদেরকে একটা জিনিস বলেছিলাম, একটা কথা বলেছিলাম। কি কথা বলেছিলাম? যে আপেক্ষিক ত্রুটি অঙ্ক করতে গেলে একটা জিনিস দেওয়া থাকতে হবে। সেটা হচ্ছে দেখো, এটা আয়তন পরিমাপে আপেক্ষিক ত্রুটি বের করতে বলছে, কিন্তু দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি কি দেওয়া আছে? না। দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি কিন্তু দেওয়া নাই, এবং কত পার্সেন্ট আপেক্ষিক ত্রুটি সেটাও কিন্তু দেওয়া নাই। শুধু আমরা সূত্র জানি যে আপেক্ষিক ত্রুটি মানে চূড়ান্ত ত্রুটি বাই পরিমাপকৃত প্রকৃত মান ইনটু 100। অর্থাৎ আপেক্ষিক ত্রুটিকে 100 তে কনভার্ট করা হয়, শতকরা হিসাব করা হয়, এজন্য 100 তে কনভার্ট করছে। আর কিছু না, এটা সূত্র জানি। তাহলে দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি কত পার্সেন্ট সেটা কিন্তু পার্সেন্টেজ দেওয়া নাই। তাহলে আমাদের কি করতে হবে বলছিলাম ধরে নিতে হবে। ধরে নিতে হবে। তাহলে কিভাবে ধরে দিব? আচ্ছা, এই যে প্রশ্নের মধ্যে দেখো তো, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সেন্টিমিটারে দেওয়া আছে না মিলিমিটারে দেওয়া আছে? সেন্টিমিটার দেওয়া আছে না? তাহলে যেহেতু সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে আমরা ধরে নিব কত? 0.5 সেন্টিমিটার। তাহলে ধরি খাতায় লিখো, ধরি দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি প্লাস মাইনাস 0.5 সেন্টিমিটার, প্লাস মাইনাস 0.5 সেন্টিমিটার। ধরি দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি প্লাস মাইনাস 0.5 সেন্টিমিটার। এতটুকু দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি হয়েছে। আচ্ছা, আচ্ছা, এখন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিন্তু দেওয়া আছে, তাহলে আয়তন পরিমাপ করবা। তাহলে প্রকৃত পরিমাপকৃত আয়তন, প্রকৃত পরিমাপকৃত আয়তন, তাহলে সেটা কি হবে? প্রকৃত পরিমাপকৃত আয়তন মানে প্রকৃত পরিমাপকৃত আয়তন প্রশ্নে যেটা দেওয়া আছে সেটাই হবে। তাহলে প্রকৃত পরিমাপকৃত আয়তন 10 ইনটু 5 ইনটু 4। তাহলে প্রকৃত পরিমাপকৃত আয়তন, এই আয়তন কয়টা জিনিসের গুণফল? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটা জিনিসের গুণফল না? তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা খেয়াল করো, তাহলে গুণ করলে কি হবে? সেন্টিমিটার 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 সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটার কিউব হবে না? দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, প্রস্থের একক সেন্টিমিটার, উচ্চতার একক সেন্টিমিটার। তিনটা সেন্টিমিটার গুণ করলে কি হবে? সেন্টিমিটার কিউব। তাহলে এটা প্রকৃত, তাহলে দেখো তো কত হয়? 5 × 10 = 50, তাহলে 200 সেন্টিমিটার। 200 সেন্টিমিটার। ক্যালকুলেটর আছে? ক্যালকুলেটর নাই? ক্যালকুলেটর বের করো। আচ্ছা, প্রকৃত পরিমাপকৃত আয়তন এইটা বের করলাম। এইটুকু দেওয়া তো বুঝছো কিনা? আচ্ছা, এখন সবচেয়ে ছোট আয়তন, সবচেয়ে ছোট আয়তন, তাহলে সবচেয়ে ছোট আয়তন কি? আচ্ছা, সবচেয়ে ছোট আয়তন তাহলে যোগ করবা না সব জায়গা থেকে বিয়োগ করবা? সবচেয়ে ছোট আয়তন কখন হবে? দৈর্ঘ্য থেকে বিয়োগ, প্রস্থ থেকে বিয়োগ, উচ্চতা থেকে কি করবা? বিয়োগ করবা। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 10, 10 মাইনাসের 0.5, আবার গুণ প্রস্থ হচ্ছে 5, 5 থেকে 0.5 গুণ, আবার
উচ্চতা হচ্ছে 4 সেন্টিমিটার, 4 থেকে 0.5 গুণ, সবগুলা গুণ করলে সেন্টিমিটার কিউব। তাহলে এটা কাজ করো, ক্যালকুলেটর আমার হাত থেকে ক্যালকুলেটর দাও। তাহলে এটা 9.5, এটা 4.5, এটা হচ্ছে 3.5, 9.5, 4.5, 3.5, তাহলে 149.625 এত সেন্টিমিটার কিউব। এই যে সবচেয়ে ছোট আয়তন পাইছি এত। বলো তো সবগুলা কেন গুণ করছি? সবচেয়ে ছোট আয়তন বের করতেছে। আয়তন বের করলে এইটা গুণ গুণ করতে হবে না? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, কিন্তু বিয়োগ দিছি কেন? সবচেয়ে ছোট আয়তন বিয়োগ দিছি কেন? ছোট আয়তনের কারণে, কারণ ছোট যেহেতু তাহলে বিয়োগ করতে হবে। তাহলে এখন হচ্ছে সবচেয়ে বড় আয়তন। সবচেয়ে বড় আয়তন যোগ না বিয়োগ করবা? সবচেয়ে বড় আয়তন তাহলে যোগ করবা। তাহলে 10 প্লাস 0.5, 5 প্লাস 0.5, 4 প্লাস 0.5 এত সেন্টিমিটার কিউব। তাহলে এটা গুণ করলে কত হবে? 10.5, 5.5, 4.5 সেন্টিমিটার কিউব। তাহলে গুণ করলে কত হয়? 10.5, 5.5, 4.5, তাহলে 259.875 এত সেন্টিমিটার কিউব। এই সবচেয়ে ছোট আয়তন, সবচেয়ে বড় আয়তন পাইছি। এটুকু তো বুঝছো কিনা? জি স্যার। ঝামেলা আছে কোনো? সবচেয়ে ছোট আয়তন বিয়োগ করছি, সবগুলা গুণ করছি। সবচেয়ে বড় আয়তন সবগুলা যোগ করছি, যোগ করে গুণ করছি। এখন আমরা কি আয়তন বের করব? চূড়ান্ত ত্রুটি বের করব। চূড়ান্ত ত্রুটি জানি কেমনে বের করবা? স্যার একটা মানে প্রকৃত মান থেকে ছোটটা বিয়োগ, আবার প্রকৃত মান থেকে বড়টা বিয়োগ। তাহলে মুছে দিলাম। তাহলে চূড়ান্ত ত্রুটি, প্রকৃত মান ছিল কত? 200, 200 তো ছিল না? আর বিয়োগ করব ছোটটা। ছোট মান কত? ছোট আয়তন কত ছিল? 149 কত? 625 এত সেন্টিমিটার কিউব। আরেকটা হচ্ছে বড় আয়তন কত? 259.875 মাইনাসের প্রকৃত পরিমাপকৃত আয়তন। এটা এই পাশে, এটা এই পাশে। তাহলে 200 মাইনাস 149.625 এই তো চূড়ান্ত ত্রুটি পেয়ে গেছি। চূড়ান্ত ত্রুটি কেমনে বের করে? যে প্রকৃত আয়তন থেকে ছোটটা বিয়োগ, আবার প্রকৃত আয়তন থেকে বড়টা বিয়োগ। খেয়াল করো,
প্রকৃত আয়তন কিন্তু আগে দেওয়ার উচিত ছিল, বড় আয়তন পরে দেওয়ার উচিত ছিল, কিন্তু কেন এটা আগে দিছি? দেওয়া তো 200 বড় না 259 বড়, 259.875 বড় না? তাহলে বিয়োগ করলে আমরা বড়টা থেকে ছোটটা বিয়োগ করি, যার কারণে বড় মান থেকে আমি কি মান বিয়োগ করছি? প্রকৃত পরিমাপকৃত মান বিয়োগ করছি। এটা দেখো প্রকৃত পরিমাপকৃত মান থেকে ছোটটা বিয়োগ করছি, ছোট আয়তন বিয়োগ করছি, কিন্তু এখানেও প্রকৃত পরিমাপ থেকে বড়টাও বিয়োগ করতে পারতাম, বিয়োগ করলে হবে, তাহলে আবার উভয় পাশে মডুলাস করা লাগে। তো মডুলাস না করলে আমি কি করছি? যে বড়টা আগে লিখছি, পরে প্রকৃত পরিমাপ যেহেতু ছোট এটা পরে লিখছি। তাহলে এটা থেকে চূড়ান্ত ত্রুটি পাইছি কয়টা? দুইটা চূড়ান্ত ত্রুটির মধ্যে কোনটা বড়? তাহলে আপেক্ষিক ত্রুটি সূত্র জানি কি? চূড়ান্ত ত্রুটি বাই প্রকৃত পরিমাপ কৃত মান ইনটু 100। তাহলে চূড়ান্ত ত্রুটি হচ্ছে 59.875, প্রকৃত পরিমাপকৃত মান হচ্ছে 200, তাহলে ইনটু 100 ভাগ এই যে 29.93 এত সেন্টিমিটার। এখন সেন্টিমিটার দিবা না পার্সেন্ট দিবা? পার্সেন্ট দিতে হবে। এই 100 তে কনভার্ট করছি না, শতকরা হিসাব করছি। তাহলে চূড়ান্ত ত্রুটি হচ্ছে উপরে 59.875, প্রকৃত পরিমাপকৃত মান হচ্ছে 200। একটা আরেকটা ভাগ দিলে 100 দ্বারা গুণ করলে 29.93 এত পার্সেন্ট। তার মানে আপেক্ষিক ত্রুটি কার? আয়তন পরিমাপে আপেক্ষিক ত্রুটি 29.93%।
বুঝছো? ম্যাথ বুঝছো? হ্যাঁ বুঝি নাই। ও রুটিন পারো না? আচ্ছা আমি দেখে দিচ্ছি। বাড়ির কাজ দিব, সমস্যা নাই। কথা শোনো, স্ক্রু গজের মাধ্যমে পরিমাপ। পরীক্ষায় তোমাদের কোনো ম্যাথ নেই, তোমাদের সিলেবাসেও কোনো ম্যাথ নেই, বইয়ে কোনো ম্যাথ নেই, কোনো জায়গায় কোনো ম্যাথ নেই, অর্থাৎ বোর্ডেও কোনো ম্যাথ আসে না। শুধু স্লাইড ক্যালিপার্সের ম্যাথ তোমাদের পরীক্ষায় আসে। আচ্ছা, এই যে স্লাইড ক্যালিপার্সের ম্যাথ ওই দিন করাইলাম না, ওই যে বোর্ড করাইলাম একটা যশোর বোর্ড লাগে কত সালে, রাজশাহী বোর্ড। আর আজকে যে আপেক্ষিক ত্রুটি, এই আপেক্ষিক ত্রুটি আর স্লাইড ক্যালিপার্সের ম্যাথ ছাড়া আর অন্য কোনো ম্যাথ তোমাদের বোর্ড প্রশ্ন আসে না। সহজ। এখন কথা হচ্ছে কি কাজ করতে হবে আপনাদের, শুনেন। আপনাদের কাজ করতে হবে
বুট বইয়ের পাশাপাশি একটা সহায়ক বই কিনতে হবে। সেটা হচ্ছে পাঞ্জেরি হোক, লেকচার হোক, আর হচ্ছে আরেকটা বইয়ের নাম জানি কি, রয়্যাল। তবে আমি সাজেস্ট করব রয়্যাল কেনার জন্য সবাইকে। স্কুল থেকে কিনলে স্কুলে কি যাও, স্কুলে গিয়ে একটু পড়ালেখা হয়, ঠিক আছে? তো স্কুলে যেটা বলে সেটা পড়া লাভ নাই, আপনি রয়্যাল কিনবেন, ওটা রয়্যাল পড়ায়। এখন রয়্যাল আর ভাববেন যে রয়্যাল কেন, রয়্যালের প্রশংসা করতেছেন কেন, রয়্যাল থেকে কিছু দিছে নাকি? না, কিছু দিছে না। রয়্যাল এমনি আসলে বই অনেক সুন্দর, গোছানো, সাজানো, ম্যাথগুলো অনেক সুন্দর করে করা, ঠিক আছে? যার কারণে রয়্যাল কিনবে। হ্যাঁ, স্কুলে দিলে কিনবেন না, ওই কি পড়ায় মানে গাইড স্কুল থেকে ওটা থেকে প্রশ্ন করে ওই গাইড প্রশ্ন করে। ওরে না, আমি সাজেস্ট করব রয়্যাল কেনার জন্য, সবাই রয়্যাল কিনবে, ঠিক আছে? স্কুল থেকে কিনলে স্কুলের জন্য তাহলে আলাদা করে কিনবেন, প্রাইভেটের জন্য একটা সাপ্লিমেন্ট কিনবেন, তাহলে গাইড কেনার দরকার নাই, সাপ্লিমেন্ট কিনবেন। সাপ্লিমেন্ট মানে শুধু বুট প্রশ্নগুলো থাকবে গাইডের মধ্যে, অর্থাৎ বইয়ের মধ্যে শুধু বুট প্রশ্নগুলো থাকবে, বোর্ডের প্রশ্নগুলো থাকবে, এমসিকিউ থাকবে, সৃজনশীল থাকবে, বোর্ডের প্রশ্নগুলো শুধু থাকবে। কি করছি বুঝছেন? তাহলে আগামী ক্লাসে আমরা বোর্ডের প্রশ্ন, সৃজনশীল প্র্যাকটিস করা শুরু করব এই চ্যাপ্টার। না, আজকে আর দিব না, আজকে আর পড়া দিচ্ছি না। আগামী ক্লাসে আমরা বোর্ডের প্রশ্ন প্র্যাকটিস করা শুরু করব, ঠিক আছে? আজকে ছুটি।